শুনছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের জুম আইডি দিয়ে অনলাইন ক্লাস করছি। আজকে আছি আমি কুমিল্লা জিলা স্কুল, রহিমা আক্তার, সহকারী শিক্ষক গণিত। এই প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা সবাই আশা করি তোমাদের মা বাবার নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মেনে বাসায় লেখাপড়া করছো। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে তোমাদের সামনে এসেছি। জ্যামিতিটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমাদের যেই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সংক্ষিপ্ত সিলেবাস, সেই সিলেবাসও এই জ্যামিতিটা অন্তর্ভুক্ত আছে এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্যের আলোচনার শুরুতে আমি তোমাদেরকে পিথাগোরাসের যে উপপাদ্যটা সেটা বলছি। একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তো তোমরা প্রথমেই খেয়াল রাখবে, এখানে আলোচনায় বলা হয়েছে যে সাধারণ নির্বাচনে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে একটি সমকোণী ত্রিভুজের। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে এটা সমকোণী ত্রিভুজ ব্যতীত পিথাগোরাসের সূত্রটা উপপাদ্যটা প্রয়োগ করা যাবে না, অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। তো এরপরে আমরা আসবো যে পিথাগোরাসের এই তথ্য অনুযায়ী আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। সমকোণী ত্রিভুজটার নাম দিয়েছি এ বি সি এবং এখানে বি কোণ হচ্ছে এক সমকোণ। আর এখানে আমি শীর্ষবিন্দুগুলোর নাম হচ্ছে এবিসি। আমি বাহুগুলার দৈর্ঘ্যের নাম দিয়েছি, যেটাতে এ সি আছে বি নাই সেটাতে বি দিয়েছি, যে এখানে এ বি আছে সি নাই সেখানে সি দিয়েছি স্মল লেটারে, এবং যেখানে বিসি আছে এ নাই সেখানে স্মল লেটার এ দিয়ে বাহুগুলার দৈর্ঘ্যের নামকরণ করেছি। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে সমকোণের একটা চিহ্ন দিয়ে আমি বি কোণটাকে সমকোণ চিহ্নিত করেছি। তাহলে আমরা এই যে তথ্য আমাদের সাধারণ নির্বাচন, সেই তথ্য অনুযায়ী আমরা এখানে সমকোণী ত্রিভুজটা পেলাম। এখন আমাদের সমকোণী ত্রিভুজটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে অতিভুজের বর্গ, এখানে এসি হচ্ছে অতিভুজ, অতিভুজের বর্গ অপর দুই বাহু হচ্ছে এবি আর বিসি, এই অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো এখন এগুলাকে যদি আমি বাহুর দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে এসি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি বি স্কয়ার, এবি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি সি স্কয়ার এবং বিসি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি এ স্কয়ার। তো আমার এটা প্রমাণ করলেও যথেষ্ট হবে। তো প্রমাণের আগে আমার কিছু অঙ্কন বাড়তি একটু কাজ করতে হবে, অঙ্কন করতে হবে সেই অনুযায়ী, কারণ আমার এখানে যেই তথ্য দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আমি এই চিত্রটা পাই। আর আমাকে এটা প্রমাণ করার জন্য আমাকে এই বিসি বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করতে হবে যেন সিডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু সি হয়, এবং ডি বিন্দুতে ডি লম্ব আঁকি যেন ডি সমান বিসি সমান এ হয়। তাহলে আরেকটু খেয়াল করো যে আমি এই সিডি বাহুটা বর্ধিত করেছি এবি এর সমান করে, আর এখানে ডি বিন্দুতে ডি লম্ব এঁকেছি বিসি এর সমান করে। করার পরে আমি এই সিই এবং এই যোগ করি। এই হচ্ছে আমার অঙ্কন। অঙ্কনের পরে প্রমাণে আসো। প্রমাণে আসার পর তোমাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে যে তোমরা প্রমাণটাকে, ইদানিং এর বইগুলোতে এইভাবেই দেওয়া আছে, 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল দিয়ে দেওয়া আছে, তাহলে ওগুলাকে তুমি এক একটা ধাপ মনে করবা, যে মনে মনে সিদ্ধান্ত নিবা যে এই ধাপে আমি কি প্রমাণ করব। তাহলে প্রথম ধাপে আমি এখানে শুধু তুমি প্রথম ধাপে কি প্রমাণ করবে সেটা নিয়ে আমি একটু লিখে রেখেছি। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। তাহলে এবিসি হচ্ছে ত্রিভুজ এইটা আর সিডিই হচ্ছে এটা। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে। তুমি যদি এইভাবে মনে মনে সিদ্ধান্তটা নাও যে প্রথম ধাপে আমি কি প্রমাণ করব, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। তো প্রথম ধাপে আমরা প্রমাণ করতেছি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম। আমরা জানি
যে সর্বসম হওয়ার জন্য এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা বৈশিষ্ট্যের মিল থাকতে হবে। তিনটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এবি সমান সিডি সমান সি একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিসি সমান ডি সমান এ, দ্বিতীয় বৈশিষ্ট্য। এখন আমি যেই দুইটা বাহুর কথা বলছি তাদের মাঝখানে যে কোণ আছে সেই কোণটার কথা বলবো, তো সেটাকে বলা হবে অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সি ডি ই কোণ সমান। তাহলে আমি তিনটা বৈশিষ্ট্য কি কি বললাম আমি আবার রিপিট করছি। এবি সমান সিডি সমান সি, বিসি সমান ডি সমান এ এবং অন্তর্ভুক্ত এ বি সি কোণ সমান অন্তর্ভুক্ত সি ডি ই কোণ। তিনটা বৈশিষ্ট্য সমান মিলে গেল, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। দুইটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন তাদের মধ্যে বাকি যে বাহুগুলা কোণগুলা আছে অন্যগুলোও সমান হয়ে যায়। তো আমার সবগুলির দরকার নেই, আমার প্রয়োজন আছে এই কোণটা সমান এই কোণটা। তাহলে এই ত্রিভুজের বিএসি কোণ সমান এই ত্রিভুজের ইসি ডি কোণ, এই দুইটা কোণ সমান, এই দুইটা কোণ সমান এবং এই ত্রিভুজের আছে সি বাহু, এই ত্রিভুজে আছে এসি বাহু, এই বাহু দুইটাও সমান। তাহলে এই সর্বসম ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই সর্বসম হওয়ার পরে আমার কথা হচ্ছে যে বিএসি কোণ সমান ইসিডি কোণ এবং সি বাহু সমান এসি বাহু। এই দুইটা তথ্য আমি পেলাম, এটা আমার পরে কাজে লাগবে। এবার আসো দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে তুমি কি কাজ করবে আমি শুধু এই কাজটা লিখে রেখেছি। দেখো দ্বিতীয় ধাপে তুমি প্রমাণ করবে এবিডিই একটি ট্রাপিজিয়াম। তো এবিডি ট্রাপিজিয়ামটা প্রমাণ করার জন্য দেখো এবি লম্ব বিডি, ইডি লম্ব বিডি। এখন এবি এবং ইডি সমান্তরাল। কেন সমান্তরাল? উভয়ই একটা বাহুর উপরে লম্ব, একটি ভূমির উপরে, বিডি ভূমির উপরে লম্ব। তো লম্ব হওয়ার কারণে আমরা জানি যে এই এবি বাহু এখন ইডি বাহু সমান্তরাল হয়ে গেল। তো চতুর্ভুজের মধ্যে যদি দুইটা বাহু সমান্তরাল থাকে তাহলে এটা ট্রাপিজিয়াম। তাহলে এইভাবে আমি বলতে পারি যে এবিডি একটি ট্রাপিজিয়াম। তাহলে আমার দ্বিতীয় ধাপ হয়ে গেল। এবার আসো তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে দেখো আমি প্রথম ধাপে প্রমাণ করেছিলাম যে এই কোণটা এবং এই কোণটা সমান। তাহলে এই কোণের নাম কি? বিএসি কোণ। এই কোণের নাম কি? ইসিডি কোণ। এই দুইটা কোণ সমান, এটা আমি প্রথম ধাপে সর্বসমের পরে তথ্যটা দিয়েছিলাম। তো এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এটা আমার মনে রাখো। এখন আমি এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি তে বিএসি কোণ প্লাস এসিডি কোণ সমান কত? এখানে তোমরা অবশ্যই বলতে পারবে এই দুইটা কোণের যোগফল হচ্ছে 1 সমকোণ বা 90 ডিগ্রি। কেন? কারণ যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ। এখানে বি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা মিলে হবে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা যদি মিলে 1 সমকোণ হয়, এখন এই কোণটার সাথে আমি এই কোণটা না নিয়ে এইটার সমান যে কোণটা আছে আমি এই কোণটা নিব। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। তো এই দুইটার কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন এই কোণটার পরিমাণ কত হবে? আমরা জানি এই তিনটা কোণ মিলে হয় এক সরল কোণ। তো এক সরল কোণের মধ্যে এইটা এবং এইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকিটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তখন এই যে এই 90 ডিগ্রি হচ্ছে এসিই ত্রিভুজের অংশ। তাহলে এসিই ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজটাকেও সমকোণী পেলাম, এই ত্রিভুজটাকেও সমকোণী পেলাম, এখন এই ত্রিভুজটাকেও সমকোণী পেলাম।
এখন দেখো আমি এই কথাগুলো এখানে লিখেছি এসিবি কোণ প্লাস বিএসি কোণ, মানে এই দুইটা কোণের যোগফল সমান এই কোণ প্লাস এই কোণ, মানে এসিবি প্লাস ইসিবি সমান এক সমকোণ। সুতরাং এসিই সমান এক সমকোণ। সুতরাং ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের একটা অংশ শেষ করলাম। এখন আমরা এই তথ্যটা প্রমাণের জন্য আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে প্রমাণ করব। এখন আমি এ বি ডি ই এই যে চতুর্ভুজটা আমরা একটু আগে দ্বিতীয় ধাপে প্রমাণ করেছি, এই চতুর্ভুজটা একটা ট্রাপিজিয়াম। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এক পাশে থাকবে। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে এই ট্রাপিজিয়ামের ভিতরে আছে তিনটা ত্রিভুজ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল, ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল। দেখো ডান পাশে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। তাহলে এক পাশে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এই ভিতরে যে তিনটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল অবশ্যই সমান হবে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কি? তোমরা এই জ্যামিতিটার পাশেই লেখা আছে, নোট দেয়া আছে এখানে, যে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব। তো আমরা দ্বিতীয় ধাপে দেখেছি যে আমাদের এবি বাহু এবং ইডি বাহু সমান্তরাল। তাহলে এই দুইটা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে এবি প্লাস ইডি ইনটু তাদের লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলতে এই দূরত্বটা, এই দূরত্বটা দেখো বিডি, তাহলে লিখলাম বিডি সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবিসি হচ্ছে এটা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে এখানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু বিসি ইনটু এবি লিখলাম, হাফ ইনটু সিডি ইনটু ইডি লিখলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফলের বেলায় এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে হাফ ইনটু সি ইনটু এসি লিখলাম। লেখার পরে এখন দেখো আমি এগুলোর যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্যগুলা বসাবো। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই পাশে হাফ আছে, এই পাশেও তিনটা রাশির সাথেই হাফ আছে। এই তিনটা হাফ যদি আমি কমন নেই, তাহলে আমি পাবো একটা হাফ, এবং বাম পাশের হাফ এবং ডান পাশের হাফ আমি বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই এবি প্লাস ইডি, এবি দৈর্ঘ্য হচ্ছে সি আর বিসি দৈর্ঘ্য ইডি, সরি ইডি হচ্ছে এ। তাহলে এখানে সি প্লাস এ মান বসালাম। বিডি, বিডি মানে একটু, এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি। তো বিসি হচ্ছে বিসির দৈর্ঘ্য এ, সিডির দৈর্ঘ্য সি, তাহলে এ প্লাস সি। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো যে এবি প্লাস ইডি আমি এগুলোর মান বসাচ্ছি, বাহুগুলোর দৈর্ঘ্যের মানটাকে আমি স্মল লেটারে নামকরণ করেছিলাম, এটা সি, এটা এ, সি প্লাস এ, আর এটা বিডি এর পরিবর্তে এ প্লাস সি। এখানে হাফ তো বাদ, বিসি, বিসি মানে এ, এবি, এবি মানে সি, এসি, সিডি ইনটু ইডি, সিডি হচ্ছে সি, ইডি হচ্ছে এ, তার মানে এসি, আর হাফ সি ইনটু এসি, হাফ তো বাদ, সি মানে বি, এসি মানেও বি, তাহলে বি ইনটু বি, বি স্কয়ার। এখন দেখো আমি এটাকে সি প্লাস এ, এ প্লাস সি, এটা যদি আমি দুইটা গুণ করি তাহলে আমাদের এ প্লাস সি হোল স্কয়ারের সূত্র হয়। তো এ প্লাস সি হোল স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার, আর এখানে এসি প্লাস এসি 2ac প্লাস বি স্কয়ার। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে যদি আমি 2ac বাদ দিই, তাহলে আমি পাচ্ছি a স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল বি স্কয়ার। a স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল বি স্কয়ার হচ্ছে আমার কাছে যেটা প্রমাণ করার কথা বলা হয়েছিল, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল, যেটা আমাদের প্রমাণ করার ডিমান্ড ছিল, সেটাই বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল। তারপরে তুমি এই লাইনটা লিখে দিতে পারো, সুতরাং এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো
এই পিথাগোরাসের উপপাদ্য আমরা বাস্তব জীবনে অনেক প্রয়োগ করি এই অর্থে যে মনে করো আমার এরকম তুমি এখানে আছো, তুমি এই গন্তব্যে যাবে, আছো সিতে, যাবে এতে, তখন তুমি এখানে পথ আছে, এই যে সি থেকে বি একটা পথ আছে আর বি থেকে এ একটা পথ আছে। তুমি কি এখন সি থেকে বি তে এসে বি থেকে এ তে গিয়ে এ গন্তব্যে পৌঁছবে, নাকি এখানে সরাসরি একটা পথ আছে এ সি এ, কোনটা দিয়ে যাবে? যাদের পিথাগোরাসের উপপাদ্য জানা আছে, এই জ্ঞানটা যাদের মধ্যে আছে, তারা অবশ্যই সি থেকে এতে সি এ পথে যাবে। এটা এক ধরনের প্রয়োগ তোমার বাস্তব জীবনে। আরেকটা প্রয়োগ আছে যেটা আমরা গাণিতিকভাবেও বের করে থাকি, যে এটা তোমাদের সামনের দিকে। আর পিথাগোরাসের উপপাদ্যটা এমন একটা উপপাদ্য যেটা তোমার ক্লাস 8এও গুরুত্বপূর্ণ, ক্লাস 9 নবম দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য এই উপপাদ্যটা আশা করি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর জ্যামিতি এমন একটা জিনিস, তুমি যদি এই চিত্রটার দিকে ভালো করে খেয়াল করো, তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। এখানেই সব তথ্য দেওয়া আছে। তো এখানে আরেকটা ভাবে তোমাদের ক্লাস 9 এ গেলেও পাবে, আবার অনেক ক্ষেত্রে ক্লাস 8এও তোমার কাছে চাইতে পারে। তো সেটা হচ্ছে, যদি এই বাহুটার দৈর্ঘ্য 2 হয়, এই বাহুটার দৈর্ঘ্য 3 হয়, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত? এরকম যদি চাই, তাহলে আমরা এই পিথাগোরাসের এই সূত্রের সাহায্যে আমরা এটা বের করতে পারি। তাহলে যদি আমি এসি এর মান বের করতে যাই, তাহলে দেখো এসি স্কয়ার ইকুয়াল হবে এবি, এবি মানে 2, তাহলে 2 স্কয়ার প্লাস বিসি, বিসি স্কয়ার, বিসি মানে 3, তাহলে 3 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, তাহলে ইকুয়াল কত আসতেছে? 13। সুতরাং এসি ইকুয়াল কি হবে? এসি ইকুয়াল হবে √13। তো আমরা এই পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এটা বাসায় প্র্যাকটিস করবে। আর আমি যেভাবে বলেছি, প্রত্যেকটা প্রমাণের প্রত্যেকটা অংশকে ধাপ আমাদের বইতেই দেওয়া আছে, এইভাবে তোমাদের সুবিধার জন্য, যে 1 নং 2 নং 3 নং দিয়ে ধাপগুলা দেওয়া আছে। তোমরা যদি এগুলাকে এক একটা অংশ মনে করে মাথায় যদি সেট করে নাও, যে আমি প্রথম ধাপে কি প্রমাণ করব, দ্বিতীয় ধাপে কি প্রমাণ করব, তৃতীয় ধাপে কি প্রমাণ করব, এটা যদি মাথায় সেট করে নাও, তাহলে তোমার জন্য সহজ, তুমি ওই চাহিদা অনুযায়ী প্রমাণ করে ফেলবে। আর এখানে জ্যামিতি অবশ্যই মুখস্থের কোনো ব্যাপার না, কখনোই মুখস্থ করতে যাবে না। এখন দেখা যায় যে আমাদের যখন পরীক্ষায় জ্যামিতি আসবে, তখন আবার আমরা পাঠ্য বইয়ে যেরকম এবিসি নাম দেওয়া আছে, পরীক্ষায় এরকম এবিসি নাম দিয়ে নাও আসতে পারে। তখন বলে দিতে পারে যে সি কোণ সমান 90 ডিগ্রি, তখন সি চলে আসবে এখানে, অথবা নামটা পুরোটাই চেঞ্জ হতে পারে, পি কিউ আর এরকম দিয়ে নাম আসতে পারবে। কখনোই মুখস্থ করতে যাবে না, তুমি শুধু বোঝার চেষ্টা করবে এবং কোন ধাপে কি প্রমাণ করবে সেটা মনে রাখার চেষ্টা করবে, আশা করি। আর এখানে যে অংশটা, সেই অংশটা পুরোটাই গাণিতিক হিসাবের মতো। এই অংশটা করতে অনেক মজা লাগে, অনেক আনন্দ লাগে। তোমরা যারা গণিতের প্রতি আগ্রহী, যারা গণিত করতে পছন্দ করো, আশা করি তোমাদের এই অংশটা করতে খুব আনন্দ লাগবে। এবং এটার যে বাস্তব জীবনে যে প্রয়োগ, সেই প্রয়োগগুলো আমি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। এবং এগুলা দেখা যায় যে আমাদের সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক অংশে এরকম ছোট ছোট মান নির্ণয় করতে দেওয়া হয়, ছোট মান বের করতে বলা হয়। তখন তুমি এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই অংশটা প্রমাণ করতে পারবে, মান নির্ণয় করতে পারবে। আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাকে যখন তুমি ক্লাস 9-এ হায়ার ম্যাথ নিবে বা ক্লাস 10-এ যখন ভাইবা দিতে যাবে, তখন দেখা যাবে যে আমরা জানি যে হায়ার ম্যাথে ভাইবা আছে, তখন বলা হবে তুমি পিথাগোরাসের উপপাদ্যটা বলো। অনেকেই তখন ভুলবশত এই অংশটা বলে ফেলে, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা না, তুমি বলবে এই কথাটা, এই কথাটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আর লাস্টে যে কথাটা বলবো, অবশ্যই পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হবে না।
তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি, আশা করি তোমরাও ভালো বুঝতে পেরেছো। আর তোমাদের প্রতি নির্দেশনা হচ্ছে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। আর আমরা যেন তোমাদেরকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসলে তোমাদেরকে আবার আমাদের কাছে বিদ্যালয়ে ফিরে পাই, আমরাও সেই আশা করতেছি। আর সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে, সবচেয়ে ভালো শুভাকাঙ্ক্ষী হচ্ছে তোমাদের মা বাবা। এই কথাটা সবসময় মনে রাখবা যে একমাত্র মা বাবাই চায় যে সন্তানের নামে পরিচিত হতে, এটা তাদের কাছে গর্বের মনে হয়। তোমার উপর তোমার মা বাবার অনেক আশা আকাঙ্ক্ষা, তোমরা সেই আশা আকাঙ্ক্ষার মূল্যায়ন করবে, মা বাবার কথা শুনবে। তাদের চেয়ে বেশি আপন এই দুনিয়াতে আর কেউ নাই। তো ভালো থাকবে আশা করি। আমি পরের ক্লাসে আমি পিথাগোরাসের সম্পর্কীয় অনুশীলনের কিছু উপপাদ্য নিয়ে আসবো। আশা করি তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।